প্রিয় শিক্ষার্থীরা, আমি সবসময় একটা কথা বলি যে আপনারা যেটাই পড়াশোনা করেন, যে অঙ্কটাই করেন, যে সাবজেক্টই করেন, অবশ্যই বেসিক বুঝে বুঝে করবেন। কেননা বেসিক বুঝে আপনি করলে সেটা সারা জীবন মনে থাকবে। আর আপনি যদি মুখস্থ করে A+ পান, সেটা ক্ষণস্থায়ী খুব দ্রুত আপনি ভুলে যাবেন এবং পরবর্তী সময়ে সেই জিনিসটা আপনার কোনো কাজে আসবে না। আসসালামু আলাইকুম, নতুন এপিসোডে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি আপনাদেরকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অর্থের সমমূল্য। এই অর্থের সমমূল্যটা ক্লাস 9 থেকে শুরু করে দ্বাদশ শ্রেণী পর্যন্ত যে কোনো স্টুডেন্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটা ক্লাস 9-এও আছে ফিনান্সের, এবং ইন্টার গেলে যাদের ফিনান্স আছে তাদের জন্য এটা গুরুত্বপূর্ণ। তাই এটার বেসিকটা বোঝাটা হচ্ছে আপনার জন্য এখন একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। ওকে, খেয়াল করেন, অর্থের সমমূল্য আমরা প্রথমে সময়টাকে গুরুত্ব দিব। দেখেন সময়টা কি, সময়টা কি বোঝাচ্ছে। সময় মূল্যটা আমরা জানি সময় দুইটা। আমরা স্বাভাবিক টেন্সের ক্ষেত্রে বলি যে সময় তিনটা, একটা অতীত, একটা বর্তমান, একটা ভবিষ্যৎ। সে পরিপ্রেক্ষিতে অর্থের সমমূল্যের ক্ষেত্রে অতীত নাই, অতীত বাদ। তার মানে সেখানে কয়টা দাঁড়ায়? দুইটা। একটা হচ্ছে বর্তমান মূল্য আর একটা হচ্ছে ভবিষ্যৎ মূল্য। তার মানে অর্থের সমমূল্য বের করার জন্য আমার দুইটা প্রক্রিয়া ব্যবহার করা হয়, একটা অর্থের বর্তমান মূল্য আর একটা ভবিষ্যৎ মূল্য। বর্তমান বলতে কি বোঝায়? বর্তমান বলতে বোঝায় এখনকার সময়টা, আজকের দিনটা, এখন আপনার হাতে যেটা আছে সেই মূল্যটাকে আমরা বলি বর্তমান মূল্য। ভবিষ্যৎ বলতে আমরা আগামীতে যা পাবো সেটাকে আমরা বলবো কি? ভবিষ্যৎ মূল্য। এখন এই অর্থের বর্তমান ও ভবিষ্যৎ মূল্য, এই সময় মূল্যটাই আমরা কিভাবে বের করি? সময় মূল্যটাই বলতে কি বোঝায়? এখানে যে লিখলাম অর্থের সময় মূল্য, এই অর্থের সময় মূল্য দ্বারা কি বোঝায়? খেয়াল করেন, এখানে অর্থের সময় মূল্য দ্বারা, অর্থের সময় মূল্য হচ্ছে আজকের 100 টাকা, আজকের 100 টাকা আগামী 1 বছর পর, 1 বছর পর সেটা সমান 100 টাকা বহন করে না। আপনি চিন্তা করেন, আপনি গত বছরে 100 টাকা দিয়ে যে কিনতে, বা আগামী গত 5 বছর আগে আপনি যে জিনিসটা ক্রয় করতে পারছেন 100 টাকা দিয়ে, আজকে 5 বছর পরে সেই 100 টাকা দিয়ে সমান জিনিস ক্রয় করতে পারতেছেন না। তার মানে বোঝা যাচ্ছে টাকার মূল্যের মুদ্রাস্ফীতির কারণে হ্রাস পায়। সেক্ষেত্রে আপনার আজকের 100 টাকা 1 বছর পর সেই সমান মূল্য বহন করে না। 1 বছর পর সেটা হয়ে যায় 10% সুদে, সেটা হয়ে যায় 110 টাকা। তার মানে এই যে আজকে 100 টাকা আছে, এই 100 টাকা আগামী 1 বছর 110 টাকা হয়ে গেছে। আর এটাকে আমরা বুঝি অর্থের সময় মূল্য, আর এটাকে বলে বর্তমান মূল্য, আর এটাকে বলে হচ্ছে অর্থের ভবিষ্যৎ মূল্য। মাঝখানে একটা কিসের কারণে এই টাকাটা পরিবর্তন করছে? এই যে এখানে একটা এমসিকিউ আপনাদেরকে আমি ক্লিয়ার করে দিই। যদি বলা হয় অর্থের মূল্যের পরিবর্তন হওয়ার কারণ কি, অর্থের মূল্যের পরিবর্তন হওয়ার কারণ কি, দেখেন তো। কারণ কি 1 বছরের কারণে বা সময়ের কারণে কি পরিবর্তন হয়েছে? আচ্ছা, আমি 1 দিয়ে গুণ করলাম, 100 কে 1 দিয়ে গুণ করছি, 100 কে 100, তার মানে যা আছে তাই থাকবে। তার মানে মূলত পরিবর্তন হয়েছে কিসের কারণে? সুদের হারের কারণে। তার মানে আপনাকে যদি এমসিকিউ করে, আপনাকে যদি ক নম্বরে প্রশ্ন করে যে অর্থের মূল্যের পরিবর্তনের মূল কারণ কি? সুদের হার। মূল কারণ কি? সুদের হার। ওকে, দ্বিতীয় পয়েন্ট আমি আপনার সাথে ক্লিয়ার করব, টাকার পরিমাণটা। যদিও এটা ইন্টারের জন্য খুবই গুরুত্বপূর্ণ, যারা এইচএসসি দিবেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখেন এখানে বিষয়টা কি দাঁড়াচ্ছে, টাকার পরিমাণটা, অ্যামাউন্টটা অর্থের সমমূল্যে দুই প্রকারের দেওয়া থাকে, দুইভাবে দেওয়া থাকে, দুই প্রকারের টাকাতে অ্যামাউন্ট দেওয়া থাকে। প্রথমত এককালীন। এই এককালীন দ্বারা কি বোঝায়? একটা হচ্ছে এককালীন, আরেকটা হচ্ছে বার্ষিক ভিত্তি অথবা কিস্তি। তাহলে আমরা একটা একটা ক্লিয়ার হই। এককালীন বলতে কি বোঝায়? এককালীন হচ্ছে টোটাল আপনি 5 বছরে 1 লাখ টাকা পেতে চান, আপনি 5 বছরের টোটাল মেয়াদে, মোট মেয়াদে যে টাকাটা দেওয়া থাকবে, মোট মেয়াদের জন্য যে টাকা দেওয়া থাকবে সেটাকে আমরা বলবো এককালীন টাকা, মোট মেয়াদে। তার মানে 5 বছর পর আপনি 1 লাখ টাকা জমা রাখবেন, 5 বছরের জন্য 1 লাখ টাকা জমা রাখবেন, 5 বছরের জন্য 1 লাখ টাকা জমা রাখবেন। তার মানে কি? এটা 5 বছরের জন্য জমা রাখবেন এই 1 লাখ টাকাই, শুধু এই টাকাটাই। অথবা আপনি 5 বছর পর 1 লাখ টাকা পেতে চান, 5 বছর পর আপনার এই 1 লাখ টাকা দরকার। তার মানে কি একটা নির্দিষ্ট মেয়াদের, ওই টোটাল মেয়াদের পর টাকাটা কথা বলছে। তার মানে এটাকে আমরা বলবো কি? এককালীন। এককালীন সাধারণত মোট টাকাটাই তারা দিয়ে দেয়। এবার আসেন বার্ষিক ভিত্তি বা কিস্তি কি। অবশ্যই সবাই গ্রাম বাংলায় কিংবা সবার সাথে, আমরা বললাম না হিসাব বিজ্ঞান, ফিনান্স, এগুলো সবার দৈনন্দিন জীবনের সাথে জড়িত। আপনি পরিচিত আছেন কিস্তির সাথে, সবাই মোটামুটি কম বেশি। কেউ ব্যাংক লোন, হয়তোবা উচ্চবিত্ত যারা, তারা হয়তো ব্যাংক লোনের সাথে জড়িত, যারা মধ্যবিত্ত বা নিম্নবিত্ত তারা হয়তো লোনের সাথে জড়িত বা বিভিন্ন কিস্তির সাথে জড়িত। বড় লোকরা যেটাকে বলে ব্যাংক লোন, আমরা গরিবরা সেটাকে বলি কিস্তি। কিস্তি ছাড়া সবার বাসায়, যারা কিস্তি নেন সবার বাসায় কিস্তি ছাড় গিয়ে ডিস্টার্ব করে, এটা নিয়ে সবাই খুবই বিরক্ত হন।
এবং সবাই এটা নিয়ে সবচেয়ে বেশি কমপ্লেন থাকে। আর যাই হোক, হোয়াট এভার। দেখেন, এই বার্ষিক বৃত্তি বা কিস্তি বলতে কি বোঝায়? এই বার্ষিক বা কিস্তি বলতে এটার মধ্যে একটা অবশ্যই, যেহেতু আপনারা এটা জানেন বা বুঝেন, সেক্ষেত্রে এখানে আপনারা খেয়াল করেন তো বার্ষিক কিস্তি বা বৃত্তি মধ্যে কি দ্বারা কি কেমন বোঝায়। আর দেখেন, সেখানে প্রত্যেক মাসে মাসে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট আপনি তাকে জমা দিতে হয়, অথবা প্রত্যেক বছরে বছরে তাকে নির্দিষ্ট একটা অ্যামাউন্ট জমা দিতে হয়। আর এই যে কিস্তিটা, এটা শুধুমাত্র যে লোনের সাথে জড়িত তা না, কিন্তু অনেক অনেক সময় আমরা বিভিন্ন জিনিসও কিন্তু কিস্তির মাধ্যমে ক্রয় করি। তার মানে কিস্তি কি একটা বছরে বছরে আপনি নির্দিষ্ট একটা অ্যামাউন্ট, কিন্তু মাসে মাসে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট জমা করা, দেওয়া কিংবা পাওয়া। দেওয়া কিংবা পাওয়াকে আমরা বুঝি বৃত্তি। তার মানে বৃত্তি সংজ্ঞা যদি বলে, আপনাকে জিজ্ঞেস করে বৃত্তি কি, একটি নির্দিষ্ট সময়ে পর পর, একটি নির্দিষ্ট সময় পর পর একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ, একটি নির্দিষ্ট সময় পর পর নির্দিষ্ট পরিমাণ অর্থ গ্রহণ কিংবা গ্রহণ কিংবা প্রদান, গ্রহণ কিংবা প্রদানকে আমরা বুঝি বার্ষিক বৃত্তি বা কিস্তি। আমি আবারও রিপিট করি, রিপিট। একটি নির্দিষ্ট সময় পর পর নির্দিষ্ট পরিমাণ অর্থ গ্রহণ কিংবা প্রদানকে আমরা বলি বার্ষিক বৃত্তি বা কিস্তি। মানে এটি একটা নির্দিষ্ট মেয়াদে আপনি ইচ্ছে প্রদান করতে হবে বা প্রাপ্ত হবেন। যেমন আমরা এক্সাম্পল দিই, ধরেন আপনি প্রত্যেক বছরে বা প্রত্যেক মাসে আপনি 10,000 টাকা করে দিচ্ছেন, প্রত্যেক মাসে আপনি 10,000 টাকা করে দিচ্ছেন, প্রত্যেক মাসে আপনি 1 বছর দিবেন, তার 12 মাস, 12 কিস্তি বলা হয়। অথবা প্রত্যেক বছরে আপনি 1,50,000 টাকা করে দিচ্ছেন, তার মানে প্রত্যেক বছরে আপনি 1,50,000 করে 5 বছর ধরে দিবেন। তার মানে এটাও কি প্রত্যেক বছরে একটা অ্যামাউন্টের কথা বলছে, মোট অ্যামাউন্ট বলে নাই। মোট অ্যামাউন্ট বললে এককালীন, আর যদি প্রত্যেক বছরে বা প্রত্যেক মাসে মাসে বলে, তাহলে সেটাকে আমরা বৃত্তি, অ্যানুইটি, এটাকে ইংরেজিতে বলে অ্যানুইটি, বাংলায় বলে বার্ষিক বৃত্তি অথবা কিস্তি। এখন এই বার্ষিক বৃত্তি বা কিস্তিটাকে আবার 2 ভাগে ভাগ করছে। এই বার্ষিক বৃত্তি বা কিস্তিটাকে আমরা আবার 2 ভাগে ভাগ করছি। একটা হচ্ছে সমান, আবার আরেকটা হচ্ছে অসমান। তার মানে এই বার্ষিক বৃত্তি বা কিস্তিটাকে আমরা 2 ভাগে ভাগ করছি, একটা সমান আর একটা অসমান। একটা সমান আর একটা অসমান। এই সমান অসমান বলতে কি বোঝায়? অনেকে এই জিনিসটা কনফিউজ করে। সমান বলতে বোঝা হচ্ছে প্রত্যেক বছরে যে টাকা সমান থাকবে। যেমন বলছেন এখানে, প্রত্যেক বছর 1 লাখ টাকা করে জমা দিবে, প্রত্যেক বছর 1 লাখ টাকা করে প্রাপ্ত হবে, প্রত্যেক বছর 1 লাখ, প্রত্যেক বছর 1 লাখ। তার মানে প্রত্যেক বছরে সমান টাকা, প্রত্যেক বছরে 1 লাখ টাকা করে প্রাপ্ত অথবা প্রদান করা হয়েছে। তার মানে এটাকে আমরা সমান বলবো, মানে ইকুয়াল থাকবে। অসমান বলতে কি বোঝায়? অসমান বলতে বোঝায় যেমন প্রথম বছরে আপনি 1 লাখ পাইলেন, দ্বিতীয় বছর আপনি 1.5 লাখ পাইলেন, তৃতীয় বছর আপনি 50,000 পেলেন, পরের বছর আপনি 2 লাখ পেলেন। এই যে এক এক বছর এক একটা অ্যামাউন্ট, এক এক বছর ভিন্ন ভিন্ন অ্যামাউন্ট, ভিন্ন ভিন্ন বার্ষিক বৃত্তিটাকে বলা হয় অসমান। ভিন্ন ভিন্ন বার্ষিক বৃত্তিটাকে বলা হয় অসমান, আর প্রত্যেক বছর সমান বৃত্তিকে বলা হয় সমান বার্ষিক বৃত্তি। তার মানে এটা ভিন্ন থাকবে। এটা দেখলে বুঝবেন যে এক একটা অ্যামাউন্ট এক এক রকম হতে, ভিন্ন ভিন্ন হবে। ক্লিয়ার? ওকে, ফাইন। তার মানে আমরা এই টাকার পরিমাণ এবং সময়টা ক্লিয়ার হলাম। এরপর আমরা যে জিনিসটা খুবই মূল পয়েন্টটা আমরা আলোচনা করব, মূলত যে সুদের হারের উপর ভিত্তি করে সময় পরিবর্তন ঘটে, সেটা নিয়ে আমরা এখন আলোচনা করব। দেখেন, সুদ মূলত হচ্ছে 2 প্রকারের, একটা সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ। এই সরল সুদ কি, চক্রবৃদ্ধি সুদ কি, এই বিষয়টা অনেকে বুঝতে পারেন না। সরল সুদ কি হচ্ছে শুধুমাত্র আসলের উপর যে সুদ গণনা করা হয়। যারা ক্লাস 6, যারা ক্লাস 7 এবং 8-এ সুদের অঙ্ক করছিলেন বা সরল সুদের বা মুনাফার চ্যাপ্টার অঙ্ক করছিলেন জেনারেল ম্যাথে, তারা অবশ্যই সরল সুদটা পরিচিত আছেন। সরল সুদ বলতে কি বোঝায়? প্রত্যেক বছর আসলের উপর যে সুদ গণনা করে আমরা সেটাকে বুঝি সরল সুদ। চক্রবৃদ্ধি সুদ মোটামুটি আপনারা জানেন। ওখানে চক্রবৃদ্ধি বলতে কি বোঝায়? চক্রবৃদ্ধি বলতে বোঝায় সুদ এবং আসলের উপর, এখানে শুধুমাত্র আসলের উপর সুদ গণনা করে না, এখানে আসল এবং সুদ মিলে যে টাকাটা হয় পরবর্তী বছরে ওই টাকার উপর আবার সুদ ধরা হয়। তার মানে চক্রবৃদ্ধি সুদ হচ্ছে যে আসল ও সুদের উপর যে সুদ ধরা হয়, আসল প্লাস সুদের উপর, আসল ও সুদের উপর যে সুদ ধরা হয় সেটাকে আমরা বলবো চক্রবৃদ্ধি সুদ। সংজ্ঞা তৈরি হয়ে গেছে। সরল সুদ কাকে বলে? শুধুমাত্র আসলের উপর যে সুদ গণনা করে তাকে বলে সরল সুদ, সংজ্ঞা একটা। চক্রবৃদ্ধি সুদ কাকে বলে? সুদ ও আসলের উপর যে সুদ গণনা করে তাকে বলে চক্রবৃদ্ধি সুদ। চলো আমরা একটু ব্যাখ্যায় যাই, প্রমাণ করে দিই। সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের মধ্যে সবসময় চক্রবৃদ্ধিতে বৃদ্ধি পাবে, চক্রবৃদ্ধি বেশি হবে, এটার তুলনায় সরল সুদ সবসময় সমান থাকবে, মানে কম হবে।
এটার তুলনায় চক্রবৃদ্ধির তুলনায় সরল সুদ কম হবে, চক্রবৃদ্ধি অলওয়েজ বেশি হবে। যদি কোশ্চেন করে যে নিচের কোনটি বেশি হবে, চক্রবৃদ্ধি নাকি সরল, অবশ্যই চক্রবৃদ্ধি বেশি হবে। দেখেন প্রমাণ দেখেন। আজকে 100 টাকা আমরা 2 বছর ধরে হিসাব করব, 2 বছর অথবা আপনার হচ্ছে আপনি 3 বছর ধরে হিসাব করতে পারেন। ধরেন আমি 100 টাকার 10% সুদ ধরলাম প্রথম বছরে 10 টাকা, দ্বিতীয় বছর সেম আসলের উপর ওই 10% হিসাব করবে আবার 10 টাকা, তৃতীয় বছর ওই 100 টাকা সেম টাকার উপর গণনা করবে আরো 10 টাকা, টোটাল মিলে আমার কত হয়েছে, এখানে 100 প্লাস এখানে আমার সুদ বেড়েছে 30, টোটাল 130 টাকা। বুঝছেন? সরল সুদ বলতে কি ব্যাখ্যা দিয়েছিলাম? শুধুমাত্র আসলের উপর যে সুদ গণনা করে, শুধুমাত্র আসলের উপর যে সুদ গণনা করে তাকে বলা হয় সরল সুদ। আর আমরা চক্রবৃদ্ধির ক্ষেত্রে কি বলছিলাম? সুদ এবং আসলের উপর যে সুদ গণনা করে তাকে বলা হয় চক্রবৃদ্ধি সুদ। দেখেন এটার বিষয়ে আজকের 100 টাকা 10% বের করেন 10 টাকা, দ্বিতীয় বছরে এই 100 টাকার সাথে 10 টাকা যোগ হয়ে আবার সুদ বের হবে, তার মানে এখানে বের হবে 11.11 টাকা। তার মানে তৃতীয় বছরে আপনার এই টাকার সাথে এটা যোগ হয়ে যাবে 121 টাকা গুণন 10%, তাহলে এখানে কত বের হয় 12.1, টোটাল মিলে যোগ করলে আমার আসছে 133.1। দেখেন চক্রবৃদ্ধি সুদে কি দাঁড়াইছে, আপনি প্রথম বছরে আসলের উপর গণনা করছেন, পরের বছর আসল এবং সুদ উভয়ের উপর সুদ গণনা করছেন, তার মানে এর পরের বছর কি করছেন, ওই আসল এবং এই আসলের সাথে এই সুদ যোগ করে যে টাকা বেরোছে তার উপর সুদ গণনা করছেন। সেখানে কত টাকা মোট দাঁড়াইছে 3 বছর পরে, 3 বছর পর দাঁড়াইলো 133.1 টাকা, আর যেখানে সরল সুদ দাঁড়ালো 3 বছর পর 130 টাকা। তার মানে কোনটা বেশি? অবভিয়াসলি চক্রবৃদ্ধি সুদ বেশি। এজন্য বলা হয় সরল সুদের চাইতে চক্রবৃদ্ধি সুদ সবসময় বেশি হয়। তার মানে সরল সুদ কি? শুধুমাত্র আসলের উপর সুদ গণনা করা হয়। চক্রবৃদ্ধি সুদ কি? চক্রবৃদ্ধি সুদ হচ্ছে আমার আসল এবং সুদের উপর যে সুদ গণনা করা হয় সেটাকে আমরা বলবো চক্রবৃদ্ধি সুদ। প্রিয় শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্তই। আপনাদের যদি আর নতুন কোনো বিষয় জানার প্রয়োজন পড়ে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন।